দায়িত্বে আছেন, তিনি নিজে একদম জেলা পরিষদ এবং শুনছি সামনে উপজেলা পৌরসভা পর্যায়েও প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে গণতন্ত্রকে পুনর্জিত করছেন। এবং আমরা দেখছি যে যাদেরকে প্রশাসক তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে যারা তাদের ক্যান্ডিডেট। তার মানে একজন প্রশাসক হিসেবে বসে মেয়রের চেয়ারে বসে মেয়র ইলেকশন করবে, তাহলে এইটার থেকে বেশি মানে লেভেল প্লেইং ফিল্ড আপনারা ক্ষমতায় আছেন, আপনারা নির্বাচনকে প্রভাবিত করবেন অ্যাজ ইউজুয়াল, আপনাদের ইয়া দেখে বোঝা যাচ্ছে। তারপরে আপনারা যাকে ক্যান্ডিডেট করবেন তাকেই মেয়রের সিটে বসে আছে। তো মেয়র সিটে বসে আমি মেয়র ইলেকশন করলে আর বাকিদের ইলেকশন করার কোনো প্রয়োজন নেই, তাহলে এই রেজাল্ট আগে থেকেই ডিসাইডেড। তো এই গণতন্ত্রকে কবর দিচ্ছেন যাদেরকে গণতন্ত্রের মহানায়ক হিসেবে আসলে তারা নিজেদেরকে বলতে চান। তো আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা আসলে গণতন্ত্রের হত্যাকারী এবং মিনিস্ট্রিতে যিনি বসে আছেন বিশেষ করে বিএনপির মহাসচিব, তার তত্ত্বাবধানে যেহেতু এগুলো হচ্ছে, তো তাদের যে গণতন্ত্রের জন্য লড়াই এটা আমাদের এখন এটা আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং মনে হচ্ছে যে জাস্ট এটা ক্ষমতার জন্য লড়াই ছিল, ক্ষমতা যার কাছে তার আসলে গণতন্ত্রের প্রয়োজন নাই খুব একটা। আমরা দেখেছি যে রিসেন্ট একটা ডেভেলপমেন্ট, যে গুম সংক্রান্ত যে অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা হয়েছিল সেটা বাতিল করার সুপারিশ করেছে সংসদীয় যে কমিটি আছে তারা। তো এই গুম সংক্রান্ত অধ্যাদেশটা বাতিল করার যে ইন্টেনশন আমরা দেখলাম বিএনপির সেই সংসদীয় কমিটি, তার মধ্যে দিয়ে আসলে একটা জিনিসই প্রতীয়মান হয় যে বিএনপি সরকারও ইন্টেনশন রাখে গুম করার। কারণ সে গুম করার বিরুদ্ধে যে স্ট্রং আইন এবং অধ্যাদেশ সেটাকে ব্যাকেট করার মাধ্যমে সে তার গুম করার স্বাধীনতা আবার অর্জন করতে চায়। তো আমরা হয়তো সামনের দিনে এই আলামতগুলো সামনের দিনে আবার দেখতে পাবো এবং আমাদেরকে আবার ওই পয়েন্ট জিরোতে চলে যেতে হবে। আওয়ামী সময় যেমন গুম করার অভয়ারণ্যে বাংলাদেশ পরিণত হয়েছিল, সেই পরিস্থিতিতে আবার আমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে অনেক বেশি বিগত 1.5 বছর ধরে সাংবিধানিক ধারাবাহিকতা শুনতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখানে একজন বলছিলেন, শুনছিলাম যে সারদ বিশাল ভাই বলছিলেন যে হিপোক্রেসির কথা, সাংবিধানিক ধারাবাহিকতার ওই অংশটাই ওনাদের প্রয়োজন যেটা আসলে ওনাদের স্বার্থের জন্য কাজে লাগে। যেখানে সাংবিধানিক ধারাবাহিকতা ভঙ্গ করলে ওনাদের লাভ হয় সেটা আবার ওনাদের জন্য হারাম। যেমন সাংবিধানিক ধারাবাহিকতা যদি রক্ষা করতে চাই তাহলে তো নির্বাচনটা 30 সালে হওয়ার কথা। এবং আমরা যখন সরকারের দায়িত্ব ছিলাম শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে আহ্বান করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফেসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে আসছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। তো তাদের সাজাগুলো ইয়ে না করে আদালতের মাধ্যমে এগুলো লেনদি করে, আপনারা তো জানেন সেটা কিভাবে করা যায়। আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে তারেক রহমানের নিজের নামে সাজা ছিল, সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতো নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ করতে পারতেন না। তো তার পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল যে কিভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন, সমঝোতা দিতে। আমরা কিন্তু সেটাতে সায় দিইনি, আমরা সবসময় গণতন্ত্রকেই সামনে রেখেছি এবং সেটার প্রতি কমিটমেন্ট লাস্ট সরকারের ছিল বলে নির্বাচনটা হয়েছে, এবং আমাদের ছিল বলেই আমরা ইভেন নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য নিজেরা আগবাড়ি পদত্যাগ করে চলে এসেছি। কিন্তু আমরা দেখলাম যে বিগত সরকারের দুজন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি এই সরকারের মন্ত্রী পদমর্যাদা আছেন, যদিও এই সরকার দলই আমাদের পদত্যাগ সে সময় চেয়েছিল নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের এক ধরনের যুক্তি দাঁড় করিয়ে, কিন্তু তারাই এই ধরনের কার্যক্রম এখন করলো। তারাই আগের সরকারের গুরুত্বপূর্ণ দুজন দায়িত্ব ছিল তাদের সরকারের মন্ত্রী হিসেবে নিল। তো সুতরাং এটা বোঝা যায় যে তারা এই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে আসলে ক্ষতিগ্রস্ত করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সুবিধা পাওয়ার জন্য এই মানুষগুলো যাদেরকে তারা এখন পুরস্কৃত করে তাদেরকে ব্যবহার করেছে। তো এই সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলছিলাম, তো ওই সাংবিধানিক ধারাবাহিকতার ন্যারেটিভ তখন আমাদের পক্ষে উৎপাদিত হতো। স্টেট এজেন্সি যদি সাথে থাকতো তাহলে তো সবাই বলতে পারতো যে সংবিধান অনুযায়ী 29 সাল নির্বাচন হওয়া উচিত, তাহলে এই সরকার থাকবে 29 সাল। আমরা সমঝোতা করি নাই, আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মুক্তিকামী মানুষের দীর্ঘদিনের যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা গণতন্ত্র আইনকে সেটাকে সম্মান জানিয়েছি এবং যথাসময়ে যতটুকু দায়িত্ব একেবারে পালন না করলেই নয়, জুলাই সনদ সহ এই জায়গাটার জন্য আমরা এতটুকু করেই এই সরকার কিন্তু একটা নির্বাচন দিয়েছে এবং আপনারা ক্ষমতায় এসেছেন। কিন্তু আপনার ক্ষমতায় আসার পরেই এই নির্বাচনের প্রেক্ষাপট যে কারণে তৈরি হলো জুলাই এবং জুলাই সনদ, সেটাকেই এক ধরনের ভায়োলেট করা শুরু করলেন এবং সেটাকে চ্যালেঞ্জ করা শুরু করলেন। এবং আপনারা ভুলে গেলেন যে আসলে বিগত সময়ে যারাই এই ধরনের গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের কি পরিণত হয়েছে।
আপনারা রাজনীতি করবেন, অবশ্যই রাজনৈতিক দল মানে রাজনীতি করবেন। আপনারা জামাতের সাথে রাজনীতি করেন, এনসিপির সাথে রাজনীতি করেন, আরো অপরাধ রাজনীতি দল আছে তাদের সাথে রাজনীতি করেন। আপনারা ক্ষমতা পেয়ে জনগণের সাথে রাজনীতি করা শুরু করলেন। আমরা দেখেছি আগে আওয়ামী লীগ জনগণের সাথে রাজনীতি করতো, জনগণের জনবিরুদ্ধ কাজ করার জন্য নানা ধরনের ন্যারেটিভ উৎপাদন, হাইকোর্টে নিয়ে যাওয়া, তারপর হচ্ছে এই সংবিধান, এই আইন, বিভিন্ন কিছু দেখানো, সেটা আমরা বিগত সময় দেখেছি। তো আপনারাও এটা শুরু করেছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই। এই পথে আপনাদের যাত্রাটা আপনারা শুরু করলেন। তবে এই পথের শেষটা কোথায়? বাংলাদেশে বারবার ইতিহাস সেটা রেখে দিয়েছে, কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, তারপরেও দিচ্ছেন না। তো জনগণের সাথে এই রাজনীতি, অপরাজনীতি করার ফলাফলটা হয়তো ভালো হবে না, এবং সেটার জন্য আসলে খুব বেশি আপনারা খুব নেতৃত্বের দরকার হয় না। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজনৈতিক দল হিসেবে নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিএনপি জামাতের, কিন্তু তারা নেতৃত্ব দিতে পারেনি। জনগণেরও তাদেরকে প্রয়োজন হয়নি। আমাদের মতো অখ্যাত লোকজনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কিংবা রাজপথ থেকে ধরে এনে মানুষ তাদের নেতৃত্ব বানিয়ে দিয়ে আন্দোলন সফল করে নিয়ে গেছে। তো নেতৃত্বের প্রয়োজন হয় না। আপনি যদি বলেন যে এনসিপি নেতৃত্ব দিতে পারবে না, এনসিপির সাথে লোক নেই, জামাত পারবে না, বহুমুখী পারবে না, আমাদেরও দরকার নেই। যখন জাতির প্রয়োজন হবে, যখন আপনারা মানুষের সাথে অপরাধনীতিটা কন্টিনিউ করতে থাকবেন, তখন মানুষের মধ্য থেকে নেতৃত্ব উঠে আসবে এবং মানুষের মধ্য থেকে ইতিহাস সবসময় সঠিক পথেই হাঁটে। এবং ওই যে নদী যেমন তার প্রয়োজন অনুযায়ী মাটি ভেঙে 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 পার ভেঙে ভেঙে সঠিক পথটা খুঁজে নেয়, ইতিহাসও তার সঠিক পথটা খুঁজে নেয় এবং খুঁজে নিয়েছে বাংলাদেশের ইতিহাসে, সামনের দিনেও খুঁজে নিবে। এটাই বলতে চাই আজকের দিনে। তো আপনাদের প্রতি আমরা সবসময় বলছি যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, সেটার জন্য প্ল্যাটফর্মটা আপনাদের তৈরি করতে হবে। আপনারা যদি জুলাই সনদের প্রতি গুডউইলটা দেখে সেটা বাস্তবায়নের মাধ্যমে এবং যে কমিটমেন্ট গুলো আপনারা আমাদেরকে করেছিলেন, জাতিকে করেছিলেন, সেগুলো বাস্তবায়নের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যান, আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো।